হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেম গাইডেন্স। আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের আন্ডারে অজৈব রসায়ন পড়ছিলাম। অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতি আমরা শেষ করেছিলাম এবং তার সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের ভৌত ধর্ম। আজকে অ্যামোনিয়া পার্টের শেষ ভিডিও। আজকে আমরা অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম পড়ব এবং এখানে অ্যামোনিয়া শেষ হবে। নেক্সট ভিডিওতে আমরা হাইড্রোজেন সালফাইড শুরু করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা করে লাইক করে দাও এবং বন্ধুদের সাথে এবং পারলে সোশ্যাল মিডিয়াতেও ভিডিওগুলোকে শেয়ার করে দাও, যাতে আরও অনেক বেশি স্টুডেন্টদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছতে পারে এবং প্রত্যেক স্টুডেন্টরাই তাদের মতন করে উপকৃত হতে পারে। তো অ্যামোনিয়ার রাসায়নিক ধর্মে শুরুতেই আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে অ্যামোনিয়ার ক্ষারীয় ধর্ম। ক্ষারীয় ধর্ম, অ্যামোনিয়া একটা মৃদু ক্ষার, আমরা জানি অ্যামোনিয়া হচ্ছে একটা মৃদু ক্ষার। এখন এই ক্ষারীয় যে ব্যাপারটা, দুভাবে অ্যামোনিয়া তার ক্ষার ধর্ম প্রকাশ করে। একটা হচ্ছে এমনি গ্যাসীয় অবস্থাতে, গ্যাসীয় অবস্থায় অ্যামোনিয়া একটি লুইস ক্ষার। কী ক্ষার লিখছি দেখো, খুব ভালো করে লক্ষ্য করো এই জায়গাটা, লুইস ক্ষার। আমরা ক্লাস 9-এ যেখানে অ্যাসিড ক্ষার লবণ চ্যাপ্টার পড়েছি সেখানে তোমরা জানবে যে অ্যাসিড বা ক্ষার সংক্রান্ত আর্হেনিয়াসের তত্ত্ব ছিল এবং ব্রনস্টেড তত্ত্ব ছিল। তো আর্হেনিয়াস অ্যাসিড বা ক্ষারকে একরকমভাবে ডিফাইন করেছিলেন, সংজ্ঞা দিয়েছিলেন যে এই প্রপার্টি বা এই ক্যারেক্টারগুলো থাকলে তাকে আমরা অ্যাসিড বলবো বা ক্ষার বলবো। ব্রনস্টেডও তাই করেছিলেন। তারপরে বিজ্ঞানী লুইস, এরপর আরও অনেক সায়েন্টিস্ট আছেন যারা বিভিন্ন রকমভাবে অ্যাসিড এবং ক্ষারের ডেফিনিশন দিয়েছিলেন। তো লুইসের মতবাদ অনুসারে যে সমস্ত যৌগ একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, লোন পেয়ার দান করতে পারে তারা হচ্ছে ক্ষার। তো যেহেতু অ্যামোনিয়া তোমরা নিশ্চয়ই জানবে যে অ্যামোনিয়ার যে কী বলবো স্ট্রাকচার বা গঠন, সেটা তোমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছো, আমি এখানেও একবার দেখিয়েছি শুরুর দিন। তো অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার থাকে, অ্যামোনিয়া এই লোন পেয়ারটা অন্য কাউকে দান করতে পারে। ঠিক আছে, ফর এক্সাম্পল কাকে দান করবে? যার হচ্ছে ইলেকট্রনের ঘাটতি আছে, যার ইলেকট্রনের প্রয়োজন। তো যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি, H+, প্রোটনের ইলেকট্রন নেই, তাই জন্য এই মাথায় প্লাস চার্জ আছে। তো অ্যামোনিয়া তার লোন পেয়ারটা ওকে দান করলে পরে ওদের মধ্যে একটা বন্ড তৈরি হয় এবং এখান থেকে আমরা অ্যামোনিয়াম মানে NH4+ ক্যাটায়ন পাই আর কি। এখন এই NH4+ যখন বইতে তোমরা দেখবে লেখা থাকবে, বিভিন্ন বইতে এরকম লেখা থাকে NH4+ সাইনটা এখানে। আসলে স্পেসিফিক্যালি বলতে গেলে প্লাস চার্জটা নাইট্রোজেন পরমাণুর উপরে থাকে, তাই জন্য আমি এখানটা লিখলাম, ওইভাবে না লিখে। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট। তো যেহেতু দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়া লোন পেয়ার দান করলো, একে লোন পেয়ার দান করার মাধ্যমে এর সঙ্গে একটা সমযোজী, মানে প্রথমে অসমযোজী বন্ধন তৈরি হয়, সেটাই আর কি সমযোজী বন্ধনেরই মতন। তো সেটা তৈরি হলো এবং অ্যামোনিয়াম ক্যাটায়ন তৈরি হলো। তাহলে লুইস ক্ষার কেন? এটা হচ্ছে উদাহরণটা, লুইস ক্ষার কারণ এটি নিঃসঙ্গ ইলেকট্রনকে এইভাবে লিখি আমরা সংক্ষেপে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করতে পারে। তাহলে এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে লুইস অ্যাসিড কাদের বলবো আমরা? যারা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। যেমন এই উদাহরণেই H+ কী করেছে? অ্যামোনিয়ার থেকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করেছে। তাহলে এটা লুইস ক্ষার, এটা লুইস অ্যাসিড ক্ষার মিলিয়ে একটা লবণ তৈরি হয়, যেটা হয়েছে। তা এইটা আমাদের একটা কী বলবো এক্সট্রা ইনফরমেশন, যেটা আমাদের বইতে এই মুহূর্তে নেই। যেহেতু লুইস এর অ্যাসিড ক্ষার ব্যাপারটা আমাদের সিলেবাসে নেই, তবুও আমরা একটু জেনে রাখলাম। আর যেটা আমাদের মেইনলি যেটা বইতে থাকে সেটা হচ্ছে অ্যামোনিয়া জলীয় দ্রবণে। ঠিক আছে, জলীয় দ্রবণে অ্যামোনিয়া আমরা আগের দিন ইকুয়েশন পড়েছিলাম যখন আমরা লিকার অ্যামোনিয়া বা লাইকার অ্যামোনিয়া সংক্রান্ত আলোচনা করছিলাম, যে অ্যামোনিয়া গ্যাসকে যদি আমরা জলের মধ্যে যদি মেশাই, জলে অত্যন্ত পরিমাণে অ্যামোনিয়া খুব বেশি পরিমাণে দ্রবীভূত হয় এবং এখানে একটা রিভার্সিবল সাইন দিয়েছিলাম আমি, যে এখানে তৈরি হয় NH4OH বলে একটা পদার্থ,
যেটার নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। কী নাম? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা ভেঙে যায় জলীয় দ্রবণেই আর কি, ভেঙে গিয়ে NH4+ তৈরি করে জলীয় দ্রবণ, তাই জন্য ব্র্যাকেটে AQ লিখছি। AQ মানে অ্যাকুয়াস, মানে জলীয় দ্রবণ। আর তার সঙ্গে তৈরি করে OH- হাইড্রক্সাইড আয়ন। আবারও দেখো হাইড্রক্সাইড আয়নেও যখন তুমি বইতে দেখবে OH- এরকম লেখা থাকে, আসলে নেগেটিভ চার্জটা অক্সিজেন পরমাণুর উপরে। বি কেয়ারফুল। এরকম ছোটোখাটো কনসেপ্ট কিন্তু আমাদের জেনে রাখতে হবে, তা না হলে শুধু শুধু ওই মুখস্থ করলে কিন্তু হবে না। তাহলে NH4+ প্লাস চার্জ নাইট্রোজেন পরমাণুর উপরে, হাইড্রক্সাইড আয়নে মাইনাস চার্জ অক্সিজেন পরমাণুর উপরে। তো এই যে তৈরি হয়ে গেল OH- মানেই আমরা কী জানি? ক্ষার, তাই না? তাহলে যেহেতু এই যে OH- তৈরি হচ্ছে, সুতরাং দ্রবণটা কী হবে? ক্ষারীয় হবে। দ্রবণটা যেহেতু ক্ষারীয়, তাই জন্য আমরা বলি যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। ক্ষার যারা, তারা কি করে? লিটমাস কাগজের সঙ্গে তাদের রিয়াকশান কি হয়? তারা লাল লিটমাসকে নীল লিটমাসে পরিণত করে, মানে কালার চেঞ্জটা কী করে করে? যে লাল থেকে নীল, লাল লিটমাসকে তারা নীল বর্ণে পরিণত করবে। অ্যামোনিয়া জলীয় দ্রবণের মধ্যে যদি আমরা একটা লাল রঙের লিটমাস কাগজ দ্রবীভূত করে দিই, মানে ডুবিয়ে যদি তুলে নিই, তাহলে দেখবো যে পোর্শনটুকু অ্যামোনিয়ার জলীয় দ্রবণে গেল, সেই পোর্শনটা লাল থেকে তার কালার চেঞ্জ হয়ে নীল বর্ণে পরিণত হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল অ্যামোনিয়ার ক্ষার ধর্ম। যে এমন যদি বলে অ্যামোনিয়া কেন ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে, জেনারেলি আমাদের জলীয় দ্রবণ ব্যাপারটাই পরীক্ষাতে আসবে, ওইটা আসবে না। তো আমরা বলবো যে জলীয় দ্রবণে অ্যামোনিয়া কী করে? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করে, যেটা একটা মৃদু ক্ষার, কারণ খুব অল্প পরিমাণে ওটা বিয়োজিত হয়ে OH- তৈরি করে, হাইড্রক্সিল আয়ন তৈরি করে। হাইড্রক্সিল আয়ন মানেই হচ্ছে ক্ষারীয়। এবার তার প্রমাণ হচ্ছে কি? যে লিটমাস কাগজেরও বর্ণ পরিবর্তন করতে পারে, লাল থেকে নীল করে দেয়। এবার এইটার একটা এক্সপেরিমেন্ট এমনি করা হয়, যেটাকে আমরা বলি যে ফোয়ারা পরীক্ষা। তো সেই ফোয়ারা পরীক্ষা করার আগে আমরা, যেহেতু অ্যামোনিয়া বলছি যে ক্ষারীয় দ্রবণ, সুতরাং ক্ষার হিসাবে ও কীভাবে রিয়াকশান করে অ্যাসিডগুলোর সঙ্গে, সেইটা আমরা একটু দেখে নিই আগে। দেখো, এবার এটা নিশ্চয়ই তোমাদের আমি লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি এটা। তো যদিও আমি বললাম যে এই পোর্শনটুকু পরীক্ষাতে আসবে না, কিন্তু এইটার অ্যাপ্লিকেশন আবার আমাদের বইতেই লেখা আছে। দেখো, জলীয় দ্রবণে অ্যামোনিয়া কী করে ক্ষার ধর্ম প্রদর্শন করে সেইটা আমরা দেখলাম। OH- তার অনেক রিয়াকশানও আছে, এবং এই পোর্শনটারও রিয়াকশান আছে ইন্টারেস্টিংলি। তো রিয়াকশান হচ্ছে দেখো, অ্যামোনিয়া গ্যাসের একটা রিয়াকশান আমাদের এখানে বলা আছে। অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে HCl গ্যাস। এখন এই HCl যৌগটা যদি গ্যাস অবস্থায় থাকে, তাহলে এর নাম হয় হাইড্রোজেন ক্লোরাইড। আর যখন এটা জলীয় দ্রবণে থাকে, ঠিক আছে, HCl যদি অ্যাকুয়াস হয়, তাহলে এটার নাম কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড। তখন আমরা বলি না, তখন বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি বলি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এগুলো তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু ক্লাস 9-এ অ্যাসিড ক্ষার চ্যাপ্টার তোমরা পড়ে এসেছো। এখন এর সঙ্গে এর রিয়াকশান হওয়ার পরে এখানে তৈরি হয় অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, হুইচ ইজ আ সলিড। এটা একটা সলিড, কঠিন পদার্থ। পরীক্ষায় এরকম কোয়েশ্চেন আছে যে দুটো গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় একটা কঠিন পদার্থ উৎপন্ন হচ্ছে, এরকম একটা উদাহরণ দাও। তাহলে বলতে হবে অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের বিক্রিয়ায় কঠিন NH4Cl তৈরি হয়। এবং NH4Cl ইন্টারেস্টিংলি, এটা যখন তৈরি হয়, মানে যখন আমরা দেখি যে, আচ্ছা, NH4Cl মানে কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। আমরা অ্যামোনিয়ার প্রস্তুতির সময় পড়েছি, আর নাম লিখছি না ওটা, ওই জন্য। তো কী হয়, যখন এই দুটো গ্যাস পরস্পরের সংস্পর্শে এলো, যেখানে এসে তারা কন্ট্যাক্টে আসছে, সেই জায়গায় আমরা দেখি একটা সাদা রঙের একটা ধোঁয়া বেরোচ্ছে। ঠিক আছে, সাদা ধোঁয়া। এখন ধোঁয়া দেখে তোমাদের মনে হতেই পারে, তাহলে ধোঁয়া আবার সলিড কী করে হয়? সলিড অবশ্যই সলিড, কিন্তু যেহেতু তারা খুবই সূক্ষ্ম তাদের ভর, সেই জন্য তারা বাতাসে ওই অবস্থায় ওখানে ভেসে থাকে। ওকে যদি আমরা পরে কালেক্ট করি কোনো একটা পাত্রের মধ্যে, তখন দেখবো যে ওটা সলিডই আছে, সাদা রঙের একটা সলিড তৈরি হয়। তাহলে এইটা হচ্ছে একটা রিয়াকশান, যেখানে গ্যাসীয় অ্যামোনিয়াই রিয়াকশান করছে। ঠিক আছে, এছাড়া আমরা আরও দু একটা রিয়াকশান জানি অ্যামোনিয়ার সঙ্গে। স্পেসিফিক্যালি এই রিয়াকশানগুলোতে গ্যাস
সলিড এইগুলো আমরা দেখালাম, কারণ এইটাই হচ্ছে কোয়েশ্চেন যে দুটো গ্যাসের রিয়াকশানে একটা সলিড তৈরি হচ্ছে। বাদ বাকি অন্য রিয়াকশানগুলোতে যেখানে যেখানে দরকার নেই সেখানে সেখানে ওই সলিড না গ্যাস না লিকুইড না অ্যাকোয়াস প্রত্যেক সময় ওগুলো মেনশন করতে হয় না, যেখানে যেখানে মেনশন করতে হবে তুমি নিজেই বুঝতে পারবে। তাহলে দেখো অ্যামোনিয়া যদি HCl এর সঙ্গে রিয়াকশন করে, HCl গ্যাসের সঙ্গে রিয়াকশন করে, তাহলে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করবে। এখন এখানে সালফিউরিক অ্যাসিডটা কিন্তু গ্যাসীয় না, এটা হচ্ছে অ্যাকোয়াস। সালফিউরিক অ্যাসিড তরল, ট্রান্সপারেন্ট, জলের মতন দেখতে। তো এর মধ্যে তুমি যদি অ্যামোনিয়া গ্যাস প্রবেশ করিয়ে দাও, রিয়াকশন হবে। কী রিয়াকশন হবে? অ্যামোনিয়াম সালফেট তৈরি হবে। সালফেটের ভ্যালেন্সি 2, তাই NH4 হোল টুয়াইস SO4। একই রকমভাবে আমাদের পরিচিত যে দু একটা অ্যাসিড আছে আমরা তাদের কথাই খালি বলছি এখানে। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি রিয়াকশন করা হয়, আমি এখানটা তোমাদের সুবিধার্থে আমি লিখেই দিচ্ছি ব্র্যাকেটে, এটা AQ মানে হচ্ছে জলীয় দ্রবণ, এটা গ্যাস, ঠিক আছে? তাহলে এই অ্যাসিডের জলীয় দ্রবণের মধ্যে অ্যামোনিয়া গ্যাস প্রবেশ করিয়ে দেওয়া হলো, আবারও রিয়াকশন হবে। অ্যামোনিয়াম কী তৈরি হবে? নাইট্রিক অ্যাসিড যেহেতু, অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3। NH4 মাথায় কটা প্লাস চার্জ? একটা। NO3 মাথায় কটা মাইনাস চার্জ? একটা। সুতরাং এটাই হচ্ছে তার সংকেত। তাহলে এটার নাম কি হলো? এটার নাম অ্যামোনিয়াম সালফেট, আর এটা অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে অ্যামোনিয়া যে ক্ষারীয় ধর্মবিশিষ্ট তার তিনটে রিয়াকশানও পেলাম। ভৌত না, অ্যাকচুয়ালি রাসায়নিক ধর্মই। মানে আমরা চাক্ষুষ কীভাবে বুঝবো, লিটমাস পেপারের কালার চেঞ্জ করছে, ওটাও আমরা পেলাম। এছাড়াও তোমরা যদি ফেনপথ্যালিন ইন্ডিকেটর ব্যবহার করো তাহলেও দেখতে পারবে যে ফেনপথ্যালিন অ্যাসিড দ্রবণে বর্ণহীন থাকে, ক্ষারীয় দ্রবণে পিঙ্ক মানে গোলাপি কালারের হয়ে যায়। তাহলে আমরা যদি একটা বর্ণহীন ফেনপথ্যালিনের দ্রবণ নিই, তার মধ্যে যদি অ্যামোনিয়া গ্যাস প্রবেশ করাই, তাহলে দেখবো যে পিঙ্ক কালারের হয়ে গেল সলিউশনটা। ওটাও প্রমাণ করে যে অ্যামোনিয়া ক্ষারধর্মী। যাই হোক, এটা কপি করো। আচ্ছা, অ্যামোনিয়ার এই ক্ষারীয় ধর্মটা আমরা প্রমাণ করতে পারি ফোয়ারা পরীক্ষার সাহায্যে। ফোয়ারা পরীক্ষাতে অ্যাকচুয়ালি দুটো জিনিস আমরা প্রমাণ করি, এক হচ্ছে অ্যামোনিয়া ক্ষারীয়, আর দুই হচ্ছে অ্যামোনিয়া জলে খুব বেশি পরিমাণে দ্রাব্য। এই দুটো এখান থেকে আমরা কি করি, এই দুটো এখান থেকে প্রমাণ হয়। যদি বলে যে একটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে অ্যামোনিয়া গ্যাস জলে দ্রাব্য বা অ্যামোনিয়ার প্রকৃতি ক্ষারীয় প্রকৃতির, পরীক্ষার সাহায্যে প্রমাণ করো, সেক্ষেত্রে এই ফোয়ারা পরীক্ষা কথা বলতে হবে। বা কোন পরীক্ষার সাহায্যে করা হয়, 1 নম্বরের শর্ট কোয়েশ্চেনও আসতে পারে। সেটআপটা দেখো আমি সিম্পলিফাই করে রেখেছি, যেহেতু একটা বুঝতেই পারছো একটা ফ্লাস্ক আছে, রাউন্ড বটম ফ্লাস্ক বা গোলতল ফ্লাস্ক, উল্টো করে রাখা আছে। উল্টো করে এটা তো আর এই নলের উপরে তো আর দাঁড়িয়ে থাকতে পারে না, এখানে নিশ্চয়ই ক্ল্যাম্প দিয়ে এটাকে সেট করা আছে। তো ওই সব কমপ্লিকেশির দিকে যাচ্ছি না, আমি খালি যতটুকু আঁকলে আমার কাজ চলবে সেইটুকু দেখাচ্ছি। এবার এইখানে নিচে পাত্রটায় লাল লিটমাস দ্রবণ আছে। এই ফ্লাস্কের মধ্যে অ্যামোনিয়া গ্যাস, ফ্লাস্কের মধ্যে এখান থেকে একটা নল, কাঁচের নল এখানে প্রবেশ করানো আছে। নলটা একটু বড় করে দিই, হ্যাঁ হয়ে গেল। এইবার এইখানে ধরা যাক একটা স্টপ কক আছে, এখানে একটা স্টপ কক আছে। স্টপ কক কী করে? গ্যাসটাকে পাত্রের মধ্যে আটকে রেখেছে। এইবার পাত্রটাকে যখন আমি উপর করে এটার উপর সেট করে দিলাম যাতে নলটা এই দ্রবণের ভেতরে প্রবেশ করে, এই অবস্থায় আমি স্টপ ককটা খুললাম। খুললে কী হবে? স্টপ কক খুললে গ্যাস এখান থেকে নিচে নামতে চাইবে, এবং একই সঙ্গে এইখানে বায়ুর চাপ আছে। খোলা পাত্র যেহেতু, তাহলে বায়ু এখান থেকে চাপ দিচ্ছে ওপর থেকে, তাহলে সেই চাপে এই তরল এই নলের মধ্যে ঢুকে উপরের দিকে ওঠা শুরু করবে। ঠিক আছে, নলের উপর দিকে যদি ওঠা শুরু করে, আমি এই জায়গাটাকে একটু এইটাকে তা দেখো, এটা ধরো এরকমভাবে উপরের দিকে উঠছে আর কি, উপরের দিকে উঠছে, আর গ্যাসও নিচের দিকে নামছে। তাহলে যে অবস্থায় গ্যাসের চাপ আর এই তরলস্তম্ভের চাপ সমান সমান হয়ে যাবে, সেই অবধি উঠে এই তরল থেমে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে এক্সপেরিমেন্ট করার আগের অবস্থা। তরলস্তম্ভ একটা উচ্চতা অবধি উঠে এখানে এসে থেমে গেছে। এইবার এক্সপেরিমেন্টটা কী করছি আমরা এক্সপেরিমেন্ট করার সময় যেটা করছি সেটা হচ্ছে বরফ কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে সেই বরফটাকে আমরা এই জায়গায় এসে টাচ করাচ্ছি পাত্রের, মানে ফ্লাস্কের ওই ওপরের অংশটাতে। তাহলে এই ফ্লাস্কের, কাঁচের ফ্লাস্ক যেহেতু, ওটা ঠান্ডা হবে, তাহলে তার ভেতরকার যে অ্যামোনিয়া গ্যাস সেটাও ঠান্ডা হবে। এইবার যেহেতু গ্যাসটা তো সারা পাত্র জুড়ে অবস্থান করে, আমরা জানি যে গ্যাসকে যে পাত্রেই রাখবে সেই পাত্রে সারা আয়তনটাই দখল করে। এবার যদি গ্যাসটা এবার ঠান্ডা হওয়ার ফলে যদি সংকুচিত হয়ে যায়, মানে আয়তন কমে আসছে,
তাহলে কিছুটা অংশ ফাঁকা হয়ে যাবে, এখানে শূন্যস্থান তৈরি হবে পাত্রের মধ্যে, মানে ফ্লাস্কের মধ্যে। এই শূন্যস্থান পূরণ করার জন্য এখান থেকে তরল ওপরের দিকে এবার উঠতে থাকবে। ঠিক আছে, শূন্যস্থান তো পূরণ করতেই হবে। তাহলে তরল এইবার এখান থেকে ওপরের দিকে উঠছে, ওপরের দিকে যদি ওঠে তরল, তাহলে এবার অ্যামোনিয়া গ্যাসও এখানে নামছে। তাহলে এইবার এই যে তরলটা আছে, এই তরলটা তো অ্যাকচুয়ালি জলীয় দ্রবণ, তো মানে জলের মধ্যে লিটমাসের সলিউশন। তাহলে সেখানে যদি অ্যামোনিয়া গ্যাস যদি প্রবেশ করে, তাহলে অ্যামোনিয়াটা জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। আমরা আগের দিন পড়েছি অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয় উচ্চ মাত্রায়, খুব বেশি পরিমাণে। যেই অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে গেল, তখন কি হবে, এই ভেতরকার যে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ, এমনিতেই আমি ঠান্ডা করেছি ফলে ওর আয়তন কমে আসছে। এবার যেই জলে দ্রবীভূত হয়ে যাবে, তখন এই গ্যাসীয় অবস্থায় থাকা অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ আরও কমে যাবে। যেই অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ আরও কমবে, নিচ থেকে তরল এইবার আরও হাই স্পিডে ওপরের দিকে উঠতে থাকবে। এবার একটা সময় যেটা হবে, তরলটা খুব খুব হাই স্পিডে ওপরে উঠবে, এবং স্পিড এতটাই বেড়ে গেছে যে গ্যাস আর এই অবধি নেমে আসতে পারেনি, তার আগেই তরল এখান থেকে উঠে এখানে চলে গেছে। এবার তরলটা যে এখানে যাবে, এবার এই তরলের মধ্যে যখনই অ্যামোনিয়া গ্যাসটা দ্রবীভূত হবে, এই যে অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত হয়ে গেল তরলে, এখন এই তরলটা কীরকম হয়ে গেছে, অ্যামোনিয়া দ্রবীভূত হয়ে গেছে, মানে অ্যামোনিয়া বেশি মাত্রায় দ্রবীভূত হয়ে গেছে, মানে যদি লাল লিটমাস মানে সলিউশন যদি অ্যাসিডিকও এখানে থেকে থাকে, সেটা প্রশমিত হয়ে আরও বেশি হয়ে গেছে, মানে দ্রবণ এখন ক্ষারীয় হয়ে গেছে। এখন আমরা দেখব যে এই নীল রঙের এখানে তীব্র বেগে জলের যে ধারা, নীল রঙের তরলের ধারা, সেটাই চারিদিকে ছড়িয়ে পড়ছে ফোয়ারার মতো। তা এইখানকার এই যে নীল কালারটা, এই নীল কালার দেখে আমাকে বুঝতে হবে যে যেহেতু লাল লিটমাস নীল হয়ে গেছে, সুতরাং দ্রবণটা এখন ক্ষারীয় হয়ে গেছে। তাহলে ক্ষারীয় হয়ে গেল কেন? লাল লিটমাসের সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়ায়। অ্যামোনিয়া গ্যাস যখনই এই দ্রবণটার মধ্যে দ্রবীভূত হয়েছে, তখন দ্রবণের মধ্যে যে দ্রাবকটা মানে জলটা যেটা ছিল, সেই জলের সঙ্গে অ্যামোনিয়া রিয়াকশান করে গেছে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি হয়েছে, ওখান থেকে হাইড্রক্সিল আয়ন OH-, যে কিনা লিটমাসকে লাল থেকে নীল বানিয়ে দিয়েছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে পরীক্ষা ব্যাস, এইটুকুই। এখানে দুটো জিনিস এক্সট্রা বলার আছে আমার, যেহেতু আমরা সবসময় বইয়ের থেকে একটু বেশি জানার চেষ্টা করছি। দুটো জিনিস বলার আছে। প্রথমটা হচ্ছে ইনফরমেশন, ঠিক আছে, এক্সট্রা ইনফরমেশন। কি ইনফরমেশন? দেখো, এই যে ফোয়ারা পরীক্ষাতে আমরা কালার চেঞ্জ দেখছি, তো যদি আমরা নিচ্ছি লিটমাস, তাহলে কালার চেঞ্জটা কীরকম হচ্ছে? লাল থেকে নীল। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ফোয়ারা পরীক্ষাতে যদি লিটমাসের দ্রবণের পরিবর্তে যদি ফেনপথলিন নেওয়া হয়, ফেনপথলিন যদি নেওয়া হয়, তাহলে কালার চেঞ্জটা কেমন হবে? ফেনপথলিন দ্রবণ যখন আমরা এখানে নেব, তখন সেটা থাকবে বর্ণহীন। ফেনপথলিন অ্যাসিড মাধ্যমে বা প্রশম মাধ্যমে বর্ণহীন থাকে, তো এটা থাকবে বর্ণহীন। আর যখন ওইরকম ওখানে উঠে ফোয়ারা তৈরি হবে, সেই ফোয়ারার কালার কী হবে? ফোয়ারার কালার হবে, বক্সটা ছোটো হয়ে যাচ্ছে, ফোয়ারার কালার হয়ে যাবে গোলাপি, পিঙ্ক। ঠিক আছে? আর যদি আমরা মিথাইল অরেঞ্জ নিই, মিথাইল অরেঞ্জ এটাও একটা ইন্ডিকেটর বা সূচক। অ্যাসিড ক্ষার লবণ চ্যাপ্টারে পড়েছো ক্লাস 9-এ। অ্যাসিড মাধ্যমে মিথাইল অরেঞ্জের কালার হয় লাল, আর ক্ষারীয় মাধ্যমে হয়ে যায় হলুদ। তাহলে যদি আমরা লাল রঙের লিটমাস সলিউশন নিই, লাল বা কমলাও নেওয়া যেতে পারে। ঠিক আছে? এই যে মিথাইল অরেঞ্জ, এটা অ্যাসিড মিডিয়ামে থাকে লাল, প্রশম মিডিয়ামে থাকে, প্রশম মাধ্যমে থাকে কমলা। লালও নিতে পারি, কমলাও নিতে পারি। এখানে কালার যখন চেঞ্জ হয়ে যাবে উপরে উঠে, ফোয়ারা যেটা তৈরি হবে, ফোয়ারার কালার কী হবে? ফোয়ারার কালার হয়ে যাবে হলুদ। ঠিক আছে? তাহলে বিভিন্ন ইন্ডিকেটর নিলে লিটমাসের পরিবর্তে, লিটমাস দিয়ে টেস্ট মানে ফোয়ারা পরীক্ষা করা হয়েছিল প্রথমে, আমরা অন্য কিছু নিয়েও করতে পারি। লিটমাসের পরিবর্তে যদি ফেনপথলিন নিই, ফোয়ারার বর্ণ কী হয়? ফোয়ারার কালার
গোলাপি, আর মিথাইল অরেঞ্জ ফোয়ারার কালার হলুদ। তাহলে এই যে কালারটা হচ্ছে, এই কালারটা বা এই কালারটা বা এই কালারটা, এটা হচ্ছে আমাদের ফোয়ারার এই কালার হবে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এমসিকিউ টাইপ কোয়েশ্চেন বা নর্মাল কোয়েশ্চেন আসতেই পারে। এটা হয়ে গেল একটা। আরেকটা যেটা বলার সেটা হচ্ছে, যেটা মুছে দিচ্ছি এখন, লিখে নিয়েছো আশা করা যায়। আরেকটা যেটা বলার সেটা হচ্ছে, দেখো এইখানে আমার একটা কনফিউশন হতে পারে। কনফিউশন হচ্ছে এরকম যে, কনফিউশনটা এরকম হতে পারে যে এইখানে যদি আমরা বলছি যে গ্যাসের মানে অ্যামোনিয়া গ্যাসটা আয়তনে সংকুচিত হচ্ছে, আয়তন কমে আসছে। এবার যেই আয়তন কমে আসছে তোমার মাথায় স্ট্রাইক করবে, তখনই তুমি যদি চলে যাও গ্যাসের আচরণ চ্যাপ্টারে, চ্যাপ্টার নম্বর 2, যেখানে আমরা পড়েছি যে গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তোমার মনে হবে, এটা বয়েলের সূত্রে আমরা এসব পড়ে থাকি, তোমার মনে হতেই পারে এক ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য যে যদি আয়তন যদি সংকুচিত হয়, মানে সংকোচন মানে কি? সংকোচন মানে হচ্ছে আয়তনটা কমে যাচ্ছে, তাহলে চাপ কি হবে? চাপ বৃদ্ধি হবে। তার মানে প্রেশার বৃদ্ধিটা আমরা উপরের দিকে অ্যারো দিয়ে বোঝানোর জন্য। তো তোমার মনে হতে পারে যে যদি আয়তন কমে যায়, আয়তন সংকুচিত হয়ে যায়, চাপ বেড়ে যাবে গ্যাসের চাপ যদি বেড়ে যায়, তাহলে সেই গ্যাস তো নিচের দিকে চাপ দেবে। তাহলে এই যে জল, লাল জল, সে উপরের দিকে কী করে উঠবে? সে তো উঠতে পারবে না। এটা তোমার মনে হতে পারে এক সেকেন্ডের জন্য, কিন্তু তুমি ভেবে দেখো সেইটা আসলে হবে না এখানে। কেন হবে না? মানে গ্যাসের চাপ এখানে বাড়বে না, আয়তন এবং চাপ ব্যস্তানুপাতিক তখনই হবে যখন টেম্পারেচার স্থির। আরও কিছু স্থির থাকতে পারে গ্যাসের ভর মতো, আমাদের ফোকাস হচ্ছে টেম্পারেচার। তা টেম্পারেচার স্থির থাকতে হবে তো, যদি বয়েলের সূত্রকে মান্যতা দিতে হয়। এখন আমি তো ওখানে উপরে বরফ চাপিয়ে দিয়েছি, মানে কি টেম্পারেচার কমাচ্ছি। তাহলে টেম্পারেচার যদি স্থির না থাকে তাহলে এইটাও হবে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে যেটা হয় সেটা হচ্ছে আমি টেম্পারেচার কমাচ্ছি, টেম্পারেচার কমানোর সঙ্গে সঙ্গে আয়তন কমছে। অর্থাৎ এখানে যেটা হয় সেটা হচ্ছে চাপটা স্থির থাকে, প্রেশার এখানে কনস্ট্যান্ট। যেহেতু ওই গ্যাসের সঙ্গে নলের সঙ্গে তরলের সঙ্গে বায়ু কন্ট্যাক্টে আছে, সুতরাং প্রেশারটা কিন্তু ওই বায়ুমণ্ডলীয় চাপে ফিক্সড হয়ে গেছে। এই অবস্থায় আয়তন আর তাপমাত্রার এই হচ্ছে সম্পর্ক, আমরা জানি ভি ভ্যারিজ উইথ টি। সেই কারণেই যখন আমরা টেম্পারেচার কমিয়েছি, বরফ দিচ্ছি মানে টেম্পারেচার কমাচ্ছি, তাহলে উষ্ণতা কমলো, তার ফলে গ্যাসটা আয়তনে সংকুচিত হলো, আয়তন কমে গেল। ঠিক আছে, এই যে কনসেপ্ট। তাহলে আমরা আবারও ফোয়ারা পরীক্ষার মাধ্যমে অজৈব রসায়নের সঙ্গে আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টার কানেক্ট করালাম। প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টার, কেমিস্ট্রি পড়ার এটাই হচ্ছে একটা ইন্টারেস্টিং জায়গা, যে এখানে বিভিন্ন চ্যাপ্টারের সঙ্গে বিভিন্ন চ্যাপ্টারের কিন্তু কানেকশান আছে। সেই কানেকশান তুমি যদি খুঁজে বের করতে পারো এবং সেইটা যদি তুমি নিজে নিজে ভাবতে পারো, তাহলে তোমার পড়াশোনাটা অনেক হায়ার লেভেলে যাবে। অ্যামোনিয়ার ক্ষারীয় ধর্মের 3টে রিয়াকশন লিখেছিলাম, HCl, H2SO4 এবং HNO3 সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। 4th আর একটা রিয়াকশন লিখে নাও, এটাও বেশ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে সোডিয়াম ধাতুর বিক্রিয়া। ঠিক আছে, এবং এই একই রকম বিক্রিয়া করে সোডিয়ামের মতন পটাশিয়াম। ঠিক আছে, এরা যখন রিয়াকশন করে কী তৈরি হয়? NaNH2 আর হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, আচ্ছা, আর একটা কথা আমি আগের দিন বলেছিলাম, আজকে আবারও বলে দিচ্ছি একবার। সেটা হচ্ছে যে আমি চাই প্রত্যেকটা রিয়াকশান তোমরা নিজেরা ব্যালেন্স করো, কারণ যখনই তোমরা রিয়াকশান ব্যালেন্স সমেত যদি মুখস্থ করতে যাও তাহলে সেটা কিন্তু গড়বড় হয়ে যাবে, পরে ভুলভাল হয়ে যাবে। সুতরাং সেই ভুল যদি হয়, ধরো তুমি একটা রিয়াকশানে এর সামনে 1 আছে, এর সামনে 3 আছে ইত্যাদি মুখস্থ করে তুমি যদি পরীক্ষার খাতায় ভুল লেখো তাহলে কোনো লাভ নেই। বরং তুমি যদি মুখস্থ না করে নিজে এটা ব্যালেন্স করার চেষ্টা করো, এবং চেষ্টা করার পরেও তুমি ধরো পারলে না, তাহলে ওই যে মুখস্থ করার পরে ভুল লেখা আর এখানে মুখস্থ না করে চেষ্টা করার পরে যে পারলে না, দুটো রেজাল্ট ফাইনালি কি একই তো। মানে যদি একটা ইকুয়েশান লিখতে দেয় পরীক্ষায়, যদি 1 নম্বর থাকে, তাহলে সঠিক বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলো লেখার জন্য 1/2,
ব্যালেন্স করার জন্য হাফ, এই হচ্ছে 1 মার্ক। আর যদি একটা ইকুয়েশনের পেছনে 2 নম্বর থাকে তাহলে 1 নম্বর হচ্ছে ইকুয়েশন লেখার জন্য, প্রত্যেকটা পদার্থ সঠিক লেখার জন্য 1 নম্বর, আর ব্যালেন্স করার জন্য 1 নম্বর। তাহলে সেই ব্যালেন্সটা আমি যদি মুখস্থ না করে নিজে নিজে যদি লিখতে পারি তাহলে সেটা অনেক বেশি ইফেক্টিভ, অত কিছু মাথায় নিয়ে পরীক্ষা হলে যেতে হবে না। সুতরাং ম্যাক্সিমাম যে ইকুয়েশনগুলো আমার থাকে সেগুলো খুবই ছোটো ছোটো থাকে, অনায়াসেই একটুখানি চেষ্টা করলেই আর কি এটা পেরে যাবে। প্র্যাকটিস যত বেশি হবে ততই তুমি দেখবে যে পরবর্তী সময় আর ব্যালেন্স করতে কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, এই অবস্থায় দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যামোনিয়া কটা আছে, 3টে, এদিকে আছে কটা, 2টো, আর 2টো 4টে। এখন ব্যালেন্স তুমি এরকমও করতে পারো যে ধরো নাইট্রোজেন একটা, আর এখানে এই যে একটা আছে নাইট্রোজেন, ব্যালেন্স হয়ে গেছে। সোডিয়াম একটা ব্যালেন্স হয়ে গেছে। হাইড্রোজেন খালি এখানে আছে 3টে, আর এখানে আছে 4টে। তা এই যে H2 তৈরি হয়েছে, এর আগে যদি আমি একটা হাফ বসিয়ে দিই তাহলে হাফ H2 মানে কি, হাফ H2 মানে একটা H, তাহলে একটা H আর এখানে 2টো H, তাহলে 3টে। এইভাবে ব্যালেন্স হতে পারে। আবার তুমি যদি উল্টোটা করো, ধরো হাফটা মানে এই পূর্ণ সংখ্যায় তুমি লিখতে চাইছো, এইসব ফ্র্যাকশন রাখতে চাইছো না, তাহলে আর হাফ লেখা যাবে না। তাহলে এই 2, এই যে নিচে 2 আছে, 2 দিয়ে সব করে গুণ করে দাও, তাহলে এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 1 হবে। এর ক্ষেত্রেও তাই, একই সেম জিনিস। তো এই যে এটা তৈরি হলো, দেখো প্রথম যেটা তৈরি হলো এটার নাম, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে NaNH2 মানে হচ্ছে NaNH2 মানে হচ্ছে এখানে Na+ থাকবে আর NH2 মাইনাস থাকবে। ন্যাচারালি এখানে K+ থাকবে আর NH2 মাইনাস থাকবে। NH2 মাইনাস এই পার্টিকুলার অ্যানায়নটার নাম হচ্ছে অ্যামাইড। তাহলে এটার নাম কি, সোডিয়াম অ্যামাইড। সোডিয়াম অ্যামাইডকে আমরা সংক্ষেপে সোডামাইড এটাও লিখি। সংক্ষেপে লিখলে সোডামাইড, আর সংক্ষেপে না লিখলে সোডিয়াম অ্যামাইড। তাহলে এটাকে কি লিখবো, পটাশিয়াম অ্যামাইড। এটাকে পটাশিয়াম অ্যামাইডটাকে সংক্ষেপে লেখাটেখা হয় না। ক্ষার ধর্মের পরে হচ্ছে অ্যামোনিয়ার, আবার ক্ষার লিখতে যাচ্ছি, অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। 1 নম্বর ছিল ক্ষারীয় ধর্ম হয়ে গেল এতক্ষণ ধরে, এবার অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, রিডিউসিং নেচার। আচ্ছা, এইবার দেখো একটা কথা বলি এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের অনেক সময় বুঝতে খুব বাংলা ভাষা বুঝতে অনেক সময় অসুবিধা হয় আমাদের। অ্যামোনিয়ার বিজারণ এবং এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আরেকটা জিনিস। অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, এই দুটো জিনিস কিন্তু সেম না, আলাদা, সম্পূর্ণ উল্টো জিনিস। এইখানে যে অনেকের অনেক কনফিউশন হবে। অ্যামোনিয়ার বিজারণ মানে কি, মানে অ্যামোনিয়া বিজারিত হবে, অ্যামোনিয়ার বিজারণ হবে। ঠিক আছে, যে কোনো সাধারণ ঘটনা দিয়ে এক্সপ্লেন করো তাহলেই বুঝতে পারবে। অ্যামোনিয়ার বিজারণ মানে অ্যামোনিয়া নিজে বিজারিত হবে। তাহলে অ্যামোনিয়ার বিজারণ মানে হচ্ছে অ্যামোনিয়া নিজে বিজারিত হবে। এই পার্টিকুলার যে কথাটা, তার মানে হচ্ছে ওইটা, এই মানেটা বুঝতে হবে তোমাকে। এটা কেউ কোথাও বলে দেবে না, কোথাও বইতে লেখাও নাই। অ্যামোনিয়ার বিজারণ ধর্ম মানে বিজারণ করাটা হচ্ছে অ্যামোনিয়ার ধর্ম, মানে অ্যামোনিয়া অন্য কাউকে বিজারিত করবে। এটার মানে হচ্ছে অ্যামোনিয়া অন্য পদার্থকে বিজারিত করবে। অ্যামোনিয়া যদি অন্য কাউকে বিজারিত করে, যে অন্য কাউকে বিজারিত করে সে নিজে জারিত হয় এবং নিজে জারিত হবে। তাহলে ওই জায়গাটায় আমাদের কী লিখতে হতো, এর সঙ্গে এই যে অ্যামোনিয়া নিজে যে বিজারিত হবে তার সঙ্গে কী লিখতে হতো, যে এবং অন্যকে জারিত করবে, তাই তো, অন্যকে জারিত করবে। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করো। আবার অ্যামোনিয়া যখন অন্য পদার্থকে বিজারিত করছে সেটা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। তাহলে যখন অ্যামোনিয়া অন্যকে জারিত করবে সেটা অ্যামোনিয়ার কী ধর্ম, জারণ ধর্ম।
তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে আচ্ছা আমি এবার এই 2 নম্বরটাকে না ওইখানে আর লিখবো না, কাছাকাছি কাছাকাছি লিখলে কনফিউশন হয়ে যেতে পারে। এখানে লিখছি 2 নম্বর, অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। ঠিক আছে, এই কথাটার মানে হচ্ছে এইটা। তাহলে এই যে অ্যামোনিয়া অন্যকে জারিত করছে, তার মানে হচ্ছে এটা অ্যামোনিয়ার জারণ ধর্ম। খুবই কনফিউজিং, কিন্তু বাংলা কথার মানে যদি বুঝতে না পারো তাহলে আর কিছু করার নেই, মানে বুঝতে হবে। অ্যামোনিয়ার বিজারণ মানে অ্যামোনিয়া বিজারিত হচ্ছে, অ্যামোনিয়া বিজারিত হচ্ছে মানে অ্যামোনিয়া অন্যকে জারিত করছে, মানে সে জারণ ধর্ম প্রদর্শন করছে। জারণ ধর্ম প্রদর্শন করছে মানে, আবারও এখানে মানে আছে, জারণ ধর্ম প্রদর্শন করছে মানে অ্যামোনিয়া হলো জারক পদার্থ। ঠিক আছে, এই বাউন্ডারি করে দিচ্ছি এখানে আমি। আর এখানে অ্যামোনিয়া নিজে জারিত হচ্ছে, অন্যকে বিজারিত করছে, অন্যকে বিজারিত করছে মানে অ্যামোনিয়া হলো বিজারক পদার্থ। ক্লিয়ার? তাহলে এই যে অ্যামোনিয়ার এখানে লিখেছি জারণ ধর্ম, অ্যামোনিয়া অন্যকে বিজারিত করছে অর্থাৎ বিজারক, মানে এটা ওর কী ধর্ম? বিজারণ ধর্ম। ডিফারেন্স বোঝা গেল। এইবার কথা হচ্ছে যে এই যে পুরো প্রসেসটা, ঠিক আছে, এটা সম্ভব, মানে এই ঘটনা বাস্তবে ঘটে এবং আমরা পড়বো এটা এখন। আর এই ঘটনা অ্যামোনিয়ার বিজারণ, এইটা কি বলবো, অসম্ভব। মানে হচ্ছে এটা, এই ঘটনা ঘটে না। সুতরাং অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া বিজারিত হবে না, অ্যামোনিয়া বিজারিত হতে পারে না, অ্যামোনিয়া বিজারিত হতে পারে না, অ্যামোনিয়া অন্যকে জারিত করতে পারে না, অ্যামোনিয়া জারণ ধর্ম দেখাতে পারে না, অর্থাৎ অ্যামোনিয়া জারক পদার্থ হিসেবে কাজ করতে পারে না। কেন এতগুলো না হলো? আগের দিন আমরা আলোচনা করেছিলাম, আগের দিন বা তার আগের দিন দুটো ভিডিও তো হয়েছে অ্যামোনিয়ার। সম্ভবত প্রথম দিন আমি বলেছিলাম যে নাইট্রোজেনের যতগুলো কম্পাউন্ড আছে, যে সমস্ত যৌগের মধ্যে আমি নাইট্রোজেনকে খুঁজে পাবো, তার মধ্যে সবথেকে বেশি বিজারিত অবস্থায় থাকে হচ্ছে অ্যামোনিয়া। আর ফার্দার ওর বিজারণ হয় না। অ্যামোনিয়ার নিজে বিজারিত হবে, তো অ্যামোনিয়া নিজে আর বিজারিত হতে পারে না, কারণ অ্যামোনিয়াতে নাইট্রোজেন পরমাণু সবথেকে বেশি বিজারিত অবস্থায় আছে। ঠিক আছে, এই কথাটা লিখে রাখো এই সঙ্গে। কেন এগুলো হয় না? এক লাইন, নাইট্রোজেন ঘটিত যে কোনো যৌগের মধ্যে নাইট্রোজেনের যা যৌগ সম্ভব, তার মধ্যে অ্যামোনিয়া হচ্ছে সেই যৌগ যেখানে নাইট্রোজেন পরমাণু সব থেকে বেশি বিজারিত অবস্থায় থাকে। সুতরাং ও আর বিজারিত হতে পারে না, তাই জন্য অ্যামোনিয়ার বিজারণ বা অ্যামোনিয়া জারক পদার্থ হিসেবে কাজ করা এগুলো সম্ভব নয়। এইটা সম্ভব, অ্যামোনিয়া সব থেকে বেশি বিজারিত অবস্থায় আছে, সেখান থেকে তো জারিত অবস্থায় আসতেই পারবে। জারণ আর বিজারণকে তুমি যদি একটা মানে কি বলবো, একটা ভার্টিক্যাল লাইনে তুমি যদি কল্পনা করো, তাহলে এইটা হচ্ছে ওপরের একদম যে ওপরের টপ পজিশনটা, এটা হচ্ছে আমরা বলবো যে সর্বোচ্চ জারিত অবস্থা, আর এটা নিচে নামলে হচ্ছে সর্বোচ্চ বিজারিত অবস্থা। এবার এই অবস্থা থেকে অ্যামোনিয়ার যদি বিজারণ হতে হয়, অ্যামোনিয়া নিজে বিজারিত হবে, তার মানে আরও নিচের দিকে নামতে হবে, তো আর জায়গা নেই, কারণ এটাই সব থেকে বেশি বিজারিত অবস্থা হয়ে আছে। এইরকমভাবে কিছু কিছু যৌগ হয় যে যাদের আর ফার্দার আর জারণ সম্ভব হয় না, যারা সব থেকে বেশি জারিত অবস্থায় থাকে। নাইট্রোজেনেরই এরকম যৌগ আছে, সেটা হচ্ছে HNO3। HNO3 যৌগে নাইট্রোজেন পরমাণু সব থেকে বেশি জারিত অবস্থায় থাকে। সুতরাং HNO3 অ্যাসিডকে আর জারিত করা যায় না, ওকে বিজারিত করা যায়, মানে ও বিজারিত হতে পারে। ও যদি বিজারিত হতে পারে তাহলে ও যদি বিজারিত হয়, মানে HNO3 যদি বিজারিত হয় তাহলে ও অন্যকে জারিত করবে, অর্থাৎ HNO3 জারক পদার্থ হিসেবে কাজ করার ক্ষমতা আছে। আমাদের HNO3ও আছে এখানে এই চ্যাপ্টারে, তাই জন্য একটুখানি বলে রাখলাম আর কি। এইবার আমরা অ্যামোনিয়ার বিজারণ ধর্মের যে রিয়াকশানগুলো, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের পড়তে হবে এখানে, সেটা বলি। কিন্তু রিয়াকশান তো করবোই, তার আগে এইগুলো তো জানতে হবে, বুঝতে হবে, কারণ এই বাংলা বাক্যের যে মানে সেটাই আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। তার ফলে কোয়েশ্চেনে কী চেয়েছে আর আমরা কী হাতি ঘোড়া লিখে রাখি উল্টোপাল্টা,
তার কোনো মিনিংই হয় না। তো বিজারণ ধর্ম 1 নম্বর হচ্ছে কপার অক্সাইড, কিউপ্রিক অক্সাইড, এটার নাম হচ্ছে কিউপ্রিক অক্সাইড। কিউপ্রিক অক্সাইডের কালার হচ্ছে কালো, ব্ল্যাক। যে কটা রিয়াকশানে কোনো যৌগের কালার লেখা থাকবে, মানে বর্ণ, গন্ধ, সেইগুলো মনে রাখতে হবে, সেইগুলো লিখতে হবে আবার, ঠিক আছে? এটা যখন অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে রিয়াকশন করে কপার তৈরি হয়, অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেন তৈরি করে, আর জল তৈরি হয়। এখন তুমি যদি ব্যালেন্স করতে চাও তাহলে N2, তাহলে এখানে 2 দিলাম, 6টা হাইড্রোজেন, 3 দিলাম, 3টে অক্সিজেন, 3 দিলাম, এখানে 3 দিলাম, ব্যালেন্স একটা করলাম। আমি ব্যালেন্সটা আমি করতে চাই না খুব একটা, কারণ ব্যালেন্স করাটা তোমাদের কাজ, তোমাদের শিখতে হবে। এইবার এখানে যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে যে এই যে কপার অক্সাইড থেকে কপার তৈরি হলো, এখানে কপার অক্সাইড বিজারণ হলো, কপার অক্সাইডের বিজারণ ঘটলো। কেন? এখান থেকে অক্সিজেন বেরিয়ে চলে গেল, তাই। তাহলে কপার অক্সাইড কপার ধাতুতে বিজারিত হলো। কপার ধাতু কালার তোমরা নিশ্চয়ই জানো, একটু লালচে টাইপের কালার হয়, তাই না? লালই লিখে রাখলাম, বইতে লাল লেখা থাকে। কালো থেকে কালো ছিল, এখান থেকে লাল রঙের এক কম্পাউন্ড তৈরি হবে। নাইট্রোজেন গ্যাস ওপরের দিকে উঠে চলে, বেরিয়ে চলে যাবে। আর এই অ্যামোনিয়া থেকে যে নাইট্রোজেন হলো, এইটা হচ্ছে জারণ। অ্যামোনিয়ার হলো জারণ। কেন? কারণ অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন চলে গেল, হাইড্রোজেনের অপসারণ মানে জারণ। তাহলে অ্যামোনিয়া নিজে হলো জারিত, তাহলে অ্যামোনিয়া অন্যকে করলো বিজারিত, তাই অ্যামোনিয়া এখানে বিজারক পদার্থ, তাই এটা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। একটা জিনিস মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, এবং আমরা সবাই খুব ভুল করি, সেটা হচ্ছে এরকম একটা কোয়েশ্চেন থাকলো, তো এরকম একটা ইকুয়েশন ধরো দেওয়া আছে, দিয়ে বললো যে এখানে এখানে আমি লিখেই দিচ্ছি কোয়েশ্চেনগুলো, কোন পদার্থের বিজারণ ঘটেছে? 1, 2 হচ্ছে কোন পদার্থের জারণ ঘটেছে, 3 হচ্ছে বিজারক পদার্থ কোনটি, 4 হচ্ছে জারক পদার্থ কোনটি। এবার আনসার কি হবে? না, তাহলে বিজারক কে হলো? আচ্ছা, আগে যদি বলি বিজারণ কার ঘটেছে? কপার অক্সাইডের বিজারণ ঘটেছে। কপার অক্সাইড থেকে অক্সিজেন পালিয়ে গেছে, ও সিউ হয়ে গেছে, তাহলে কপার অক্সাইডের হয়ে গেছে বিজারণ। জারণ কার ঘটেছে? অ্যামোনিয়া। কেন? কারণ অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে, হাইড্রোজেন চলে যাওয়া মানে জারণ। বিজারক পদার্থকে যে জারিত হয় সে হচ্ছে বিজারক, তাহলে অ্যামোনিয়া হচ্ছে বিজারক। আর যে বিজারিত হয়, যার বিজারণ ঘটে, সে হচ্ছে জারক, তাহলে সে হচ্ছে কপার অক্সাইড। এইটা লেখানোর আমার উদ্দেশ্য একটাই, যখনই এই ধরনের কোনো কোয়েশ্চেন আছে, কে জারক কে বিজারক চিহ্নিত করো, তখনই আমরা ভুল করে ওই ইকুয়েশনের ডান দিকে, মানে যারা তৈরি হচ্ছে কপার, নাইট্রোজেন, জল, এর মধ্যে কোনো না কোনো একটা আমাদের আনসারে থাকবেই থাকবে, এবং সেটা অবধারিতভাবে ভুল। সুতরাং এখান থেকে একটা জিনিস আজকে একদম ক্লিয়ার কাট ছবি মাথায় গেঁথে নাও, যখনই কোনো বিক্রিয়াতে বিজারক পদার্থ বা জারক পদার্থ শনাক্ত করতে বলবে, বা কার জারণ ঘটেছে কার বিজারণ ঘটেছে, উত্তর সবসময় আসবে অ্যারো সাইনের বাঁ হাত থেকে, মানে বিক্রিয়ক পদার্থগুলোর মধ্যে থেকে আনসার আসবে। বিক্রিয়াজাত যারা তৈরি হয়েছে, যারা অ্যারো সাইনের ডান দিকে আছে, তাদের মধ্যে থেকে এই কোয়েশ্চেনের আনসার হবে না, ঠিক আছে? বিজারণ যার ঘটছে, জারণ যার ঘটছে, মানে যে বিজারক বা যে জারক, তারাই তো বিক্রিয়াটা করছে। সুতরাং তারা সবসময় ইকুয়েশনের বাঁ দিকে থাকবে। ডান দিকের কোনো পার্ট এই কোয়েশ্চেনের আনসারে এলেই সেটা ভুল আনসার হবে, ঠিক আছে? এবার এই কোয়েশ্চেনটা পরীক্ষা কিরকম করে আসতে পারে দেখো। কি ঘটে সমীকরণ সহ লেখো যখন কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো। হ্যাঁ, উত্তপ্ত, এখানে একটা হিটও দিতে হয়। তখন আমাদের বলতে হবে কি, যে কপার অক্সাইডের মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাস যদি চালনা করা হয়, তাহলে কপার তৈরি হবে, নাইট্রোজেন গ্যাস তৈরি হবে, আর জল তৈরি হবে। এবার শুধু এইটুকু বললে হবে, কিন্তু আর একটু বেটার হবে যদি আমরা কালারগুলো মেনশন করে দিই, যে কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে লাল বর্ণের কপার
ধাতব কপার তৈরি হয় এবং নাইট্রোজেন গ্যাস তৈরি হয় এবং জল তৈরি হয়। ঠিক আছে, এই একটা সেন্টেন্স লিখতে হবে এবং তার সঙ্গে একটা ইকুয়েশন দিতে হবে। যখনই তুমি দেখবে পরীক্ষায় এরকম কোয়েশ্চেন থাকছে যে কী ঘটে সমীকরণ সহ লেখো, এবং 2 নম্বর আছে তাদের 2 নম্বরের ক্ষেত্রে ভালো করে শুনে রাখো, কী ঘটে সমীকরণ সহ লেখো। কোয়েশ্চেন এসছে কপার অক্সাইডের মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো, তাহলে কোয়েশ্চেনে 2 নম্বর। 1 নম্বর থাকবে ইকুয়েশন লেখার জন্য উইথ ব্যালেন্স, ব্যালেন্স না করলে হাফ, ব্যালেন্স করলে 1, আর বাকি 1 থাকছে এই ইকুয়েশনে তুমি যা যা লিখেছো সেইটাকে ভাষায় লেখা, সেন্টেন্সে লেখা, যেটা আমি এক্ষুনি বললাম যে কালো রঙের কিউপ্রিক অক্সাইডের মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে লাল বর্ণের কপার তৈরি হয়, নাইট্রোজেন গ্যাস এবং জল তৈরি হয়। এইটা যদি তুমি কথায় লেখো সেটার জন্য 1 নম্বর। আমরা অনেকেই কী করি, শুধু ইকুয়েশন লিখে দিই বা শুধু ওই সেন্টেন্স লিখে দিই, তাতে করে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না। ঠিক আছে, সুতরাং এই যা যা বলছে এগুলো একটু সাইডে লিখে রাখো, তোমাদের নিজেরই পড়ে কিন্তু দরকার লাগবে। এইটা একটা হয়ে গেল। তাহলে আর একটা সিমিলার একই রকম সেম একটা রিয়াকশান আছে, কপার অক্সাইডের জায়গায় খালি আমরা নিয়ে নেব লেড অক্সাইড PbO, এবং লেড অক্সাইডটা হয় হলুদ বর্ণের, একদম সেম রিয়াকশান। লেড অক্সাইড অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশান করে ওখানে যেমন সিউ তৈরি হয়েছে, এখানে Pb তৈরি হবে। পিবিটা লেডটা ধূসর রঙের দেখতে হয়, ঠিক আছে, লেড মানে সীসা, ওইরকম ধূসর কালার গ্রে কালারেরই হয়। আর তার সঙ্গে নাইট্রোজেন গ্যাস আর তার সঙ্গে জল, এটার ব্যালেন্স নিশ্চয়ই তোমরা পারবে, আমি আর আলাদা কথা করছি না, একদম সেম। আরও কিছু রিয়াকশান আছে যেখানে আমরা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম দেখাতে পারি। অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের রিয়াকশান, অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের রিয়াকশান খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিন দুভাবে রিয়াকশান করে। অ্যামোনিয়া এবং ক্লোরিনের যে অনুপাত, বিক্রিয়কগুলো কী অনুপাতে নিয়েছি, ওজনের অনুপাতটা যেটা, সেইটার উপর ডিপেন্ড করে প্রোডাক্ট মানে যারা তৈরি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ পাল্টে যায়। আমরা অ্যামোনিয়া যদি একটা থাকে আর নাইট্রোজেন যদি বেশি থাকে, 1:3 রেশিওতে নিয়েছি, 1:3, তাহলে ক্লোরিন বেশি পরিমাণে আছে। ক্লোরিন যদি বেশি পরিমাণে থাকে তাহলে তৈরি হয় NCl3 আর তার সঙ্গে তৈরি হয় HCl। NCl3 মানে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, ওটা একটা বিস্ফোরক পদার্থ হিসেবে আচরণ করে আর কি। তো এবার ব্যালেন্স যদি করতে চাই তাহলে কী করব? ব্যালেন্স করতে চাইলে এখানে দেখো 6টা ক্লোরিন আছে, তো তার মধ্যে 3টে এখানে যদি 3 দিই তাহলে 3টে হয়ে গেল, এখানে যদি 3 দিই 3টে ক্লোরিন হয়ে গেল, তাহলে 3 আর 3 6টা ক্লোরিন হলো, 6টা ক্লোরিন হয়ে গেল, নাইট্রোজেন একটা আর হাইড্রোজেন 3টে, হয়ে গেছে ব্যালেন্স। আর যদি অ্যামোনিয়া বেশি থাকে, মাথায় রাখবে এই রিয়াকশানটার ক্ষেত্রে আমি বলবো যে একটু মানে মনে থাকলে তো, মানে যদি ব্যালেন্স এমনি করতে পারো তাহলে তো খুবই ভালো। আদারওয়াইজ যদি মনে রাখতে চাও তাহলে দুটো রিয়াকশানেই ক্লোরিন 3টে করেই নেব, এখানে 8 একটা আর এখানে 8টা। তৈরি হবে কি? এখানে তৈরি হবে নাইট্রোজেন আর তৈরি হবে NH4Cl। ব্যালেন্স করো আবারও, দেখো ক্লোরিন কটা আছে? 6টা, তাহলে কিন্তু 6 লিখি তাহলে ক্লোরিন ব্যালেন্স হয়ে গেল। হাইড্রোজেন 4 6 24টা, 3টায় 24টা মিলে গেল। নাইট্রোজেন 6টা আর এখানে 2টো, 8টা ব্যালেন্স হয়ে গেছে। এবার এই রিয়াকশান দুটোকে আমি এই প্রথম রিয়াকশানটা যেরকম আমি লিখেছিলাম সেইভাবে একটু দেখাতে চাইছি, মানে আমি উপরেরটাকে মুছছি আর কি, উপরেরটাকে মুছে আমি এখানে লিখছি। তাহলে NH3 + 3Cl2 তৈরি হয়ে গেল NCl3 আর HCl। ঠিক আছে, এবার দেখো এইখানে আমি যেটা বলতে চাইছি যে জারণ বিজারণ যেটা ব্যাপারটা, যে অ্যামোনিয়া এখান থেকে তৈরি করছে NCl3। অ্যামোনিয়া নিজে বিজারক পদার্থ, তার বিজারণ ধর্ম আমরা দেখছি, সুতরাং অ্যামোনিয়া নিজে কী হবে? জারিত হবে। এবার এইটা যে জারণ বিক্রিয়া সেটা কী করে বুঝবো? জারণ মানে হাইড্রোজেন অপসারিত হয়ে যাওয়া, হাইড্রোজেন বাদ হয়ে যাওয়া, বা অক্সিজেন অথবা অন্য কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যুক্ত হওয়া, তাই না? তো এখানে নাইট্রোজেন থেকে হাইড্রোজেন বাদ হচ্ছে, তার বদলে ইলেকট্রোনেগেটিভ ক্লোরিন যুক্ত হচ্ছে, সুতরাং ডেফিনেটলি এটা জারণ বিক্রিয়া। আর ক্লোরিন হয়ে যাচ্ছে HCl, ক্লোরিন থেকে যে HCl তৈরি হচ্ছে এটা হয়ে যাচ্ছে বিজারণ। কেন? কারণ ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে, বিজারণ। এক্ষেত্রে
অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন, আবারও জারণ, আর ক্লোরিন থেকে NH4Cl, এখানে বিজারণ। বিজারণ কেন? NH4Cl এর মধ্যে NH4 তো ক্যাটায়ন না, NH4 প্লাস আর Cl মাইনাস। তাহলে NH4 যেহেতু ক্যাটায়ন মানে তড়িৎ ধনাত্মক আয়ন, তাহলে আমরা জানি যে কোনো মৌল বা যৌগের সঙ্গে যদি কোনো তড়িৎ ধনাত্মক ইলেকট্রোপজিটিভ মৌল বা মূলক যুক্ত হয় তাহলে সেটা বিজারণ। তাহলে ক্লোরিনের সঙ্গে ওইখানে ইলেকট্রোপজিটিভ NH4 প্লাস ক্যাটায়ন যুক্ত হয়েছে, তাহলে এটা হয়ে গেল বিজারণ। বিজারণ ধর্মের 4টে রিয়াকশন পড়েছি, আরও 2টো আছে। এক্ষেত্রে আমরা অ্যামোনিয়ার সঙ্গে পড়ব অক্সিজেনের রিয়াকশন। 2টো রিয়াকশানই হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের, ঠিক আছে? বাতাসের অক্সিজেনের সঙ্গে নিয়ে অ্যামোনিয়া আর অক্সিজেন নিয়ে দহন ঘটালাম। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া মানে দহন, কম্বাসন বলা হয় ইংরেজিতে। এখন এমনি সাধারণভাবে অ্যামোনিয়া গ্যাস আর অক্সিজেন মিশিয়ে মানে অ্যামোনিয়াকে পুড়িয়ে দেওয়া হলো আর কি, আরও সহজ বাংলায় বললে। কী হয়? নাইট্রোজেন গ্যাস তৈরি হয় এবং জল তৈরি হয়। এবং এখানে একটা জিনিস উল্লেখ করতেই হবে, সেটা হচ্ছে যে এই মিশ্রণটা যখন মিশিয়ে যখন পোড়ানো হচ্ছে তখন এটা হলুদ শিখা সহ জলে। এবার দেখো আবারও আগের মতন, অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন, তার মানে হাইড্রোজেন বেরিয়ে গেল, তার মানে এটা হয়ে গেল জারণ। আর অ্যামোনিয়া যেহেতু নিজে জারিত হয়েছে তাই অ্যামোনিয়া অক্সিজেনকে বিজারিত করেছে, তাই অ্যামোনিয়া হচ্ছে এখানে বিজারক। অক্সিজেনকে যে বিজারিত করেছে বুঝবো কী করে? কারণ অক্সিজেনের সঙ্গে তো হাইড্রোজেন যোগ হয়ে গেছে, জল তৈরি হয়ে গেছে। হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণই তো। তাহলে যেহেতু অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যোগ হয়েছে, বিজারণ ঘটেছে অক্সিজেনের, তাহলে এটা একটা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। আচ্ছা, এইবার রিয়াকশান কন্ডিশনটাকে আরেকটু তীব্র করা হলো, মানে শুধু অক্সিজেন মিশিয়ে দহন করে দিলাম তা নয়। এইবার প্ল্যাটিনাম অনুঘটকের সাহায্য নেওয়া হলো। প্ল্যাটিনাম অনুঘটকটাকে প্রায় 1100 কেলভিন টেম্পারেচারে উত্তপ্ত করা হলো। তার মধ্যে এবার এই দুটো গ্যাস চালনা করা হচ্ছে, এবং সেই গ্যাস চালনা করার সময়কালটাও খুব কম, মানে খুব অল্প সময়ের জন্য অ্যামোনিয়া এবং অক্সিজেন গ্যাসের মিশ্রণটা প্ল্যাটিনাম অনুঘটকের সংস্পর্শে এলো। সংস্পর্শে এসে ওখানে থাকলো কতক্ষণ? খুব কম সময়, 10⁻³ সেকেন্ড। এতেই রিয়াকশান হয়ে গেছে। এবং এটা এত হায়ার টেম্পারেচার, এত তীব্র কন্ডিশন যে এখানে নাইট্রিক অক্সাইড তৈরি হয়ে যায়। ঠিক আছে, দেখো অ্যামোনিয়া যখন জারিত হচ্ছে, তখন অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করালাম, অ্যামোনিয়া থেকে হাইড্রোজেনটা বেরিয়ে গেল। তাহলে হাইড্রোজেন যদি মাইনাস হয়ে যায় তার মানে এটা হচ্ছে জারণ, হয়ে গেল N2। এখানে যেহেতু রিয়াকশান কন্ডিশন অনেক হাই, এখানে অ্যামোনিয়া জারিত হয়ে N2-তে এসে থামবে না, আরও জারিত হবে, মানে এখানে অক্সিজেন যুক্ত হয়ে গেল। তাহলে অক্সিজেন যুক্ত হওয়া মানে তো জারণ। তাহলে অ্যামোনিয়া থেকে ডাইরেক্ট আমরা পেয়ে গেলাম কি? NO, নাইট্রিক অক্সাইডে এসেও থামলো আর কি। ঠিক আছে, সুতরাং জারণ, অ্যামোনিয়ার জারণ দু জায়গাতেই হচ্ছে। এখানে একটু কম পরিমাণে হচ্ছে, এখানে যেহেতু বিক্রিয়ার কন্ডিশনটা খুব তীব্র তাই এখানে বেশি পরিমাণে জারিত হচ্ছে। আর অ্যামোনিয়া দু জায়গাতেই জারিত হচ্ছে, মানে অ্যামোনিয়া অন্যকে বিজারিত করছে, সুতরাং এটা অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, অর্থাৎ অ্যামোনিয়া বিজারক পদার্থ হিসাবে কাজ করলো। নেক্সট হচ্ছে অ্যামোনিয়ার অধক্ষেপণ বিক্রিয়া। অধক্ষেপণ মানে হচ্ছে একটা টেস্ট টিউবের মধ্যে একটা সলিউশন নিলে তার মধ্যে আরেকটা কিছু মেশালে দিয়ে বিক্রিয়াজাত পদার্থগুলো যেগুলো তৈরি হলো তাদের মধ্যে এমন একটা পদার্থ তৈরি হলো যেটা হচ্ছে কঠিন পদার্থ, এবং যেটা ওই টেস্ট টিউবের নিচে মানে সলিউশনের নিচে এসে জমা হয়ে গেল, সেটাকে আমরা বলি অধক্ষেপ। অধক্ষেপ মানে নিচে যেটা জমা হয় পাত্রের তলদেশে। তো আমরা এখানে দুটো রিয়াকশন পড়বো, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্র্যাকেটে AQ মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, আর একটা পড়বো আমরা ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ। ঠিক আছে, এটা হচ্ছে কি লিখলাম? ফেরিক ক্লোরাইড। তোমরা নিশ্চয়ই জানো যে আয়রনের পরিবর্তনশীল যোজ্যতা,
আয়রন একটা FeCl2 তৈরি করে, যেটার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড। ফেরাস ক্লোরাইড। যাই হোক, আমরা এখন নিয়েছি ফেরিক, যেটা হচ্ছে হলুদ বর্ণের দ্রবণ। ঠিক আছে, অ্যাকোয়াস সলিউশন বা জলীয় দ্রবণটার কালার হচ্ছে হলুদ, আর এটার কোনো কালার নেই, এটা বর্ণহীন। এটার নাম কি নিশ্চয়ই বুঝতে পারছো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন এর সঙ্গে এমনি আমরা যখন লিখি সেন্টেন্স, তখন লিখি যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে রিয়াকশন করানো হলো। এবার অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে তোমরা নিশ্চয়ই জানো যে অ্যামোনিয়া জলের সঙ্গে রিয়াকশন করে তৈরি করে ফেলবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমরা এখানে অ্যাকচুয়ালি ইকুয়েশনে NH4OH লিখব, NH3+H2O লিখতে পারি, কিন্তু এইটা লেখা হয় জেনারেলি, যেহেতু মিডিয়ামে এটাই তৈরি হয়। এবার এদের যে রিয়াকশান হয়, তাহলে এখানেও তাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং AQ অর্থাৎ জলীয় দ্রবণ রিয়াকশান হচ্ছে। অধক্ষেপ অর্থাৎ নিচে জমা হবে কে, এদের রিয়াকশান হয়ে তৈরি হবে এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড Al, ভুলভাল লিখছি, AlOH হোল থ্রাইস। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, এই জন্য 3টে Cl লেগেছিলো, Al3+ আর OH-, তাহলে AlOH হোল থ্রাইস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নামটা আচ্ছা লিখে দিই এখানে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এই যে নিচের দিকে অ্যারো দেওয়া মানে হচ্ছে অধক্ষিপ্ত হয়েছে, পাত্রের নিচে জমা হয়েছে। এটা সাদা ঠিক হয় না, সাদা আমরা লিখি, কিন্তু সাদা অথচ একটা জেলির মতন, জেল টাইপ, হ্যাঁ জেল টাইপ একটা অধক্ষেপ পাত্রের তলায় জমা হয়। আর এছাড়া তৈরি হবে কি অ্যামোনিয়া আর এই Cl, অ্যামোনিয়াম আর Cl মিশিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। এটা আমি এখানে লিখে দিচ্ছি প্লাস দিয়ে NH4Cl। ঠিক আছে, ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স তোমরা নিজেরা করবে, বুঝতেই পারছো 3টে OH আছে, তাহলে এখানে 3 বসাবে, বাদ বাকি ব্যালেন্স করার চেষ্টা করবে। এখানে রিয়াকশন কী হবে, এখানে Fe এবং OH ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হবে, FeOH হোল থ্রাইস। এই FeOH হোল থ্রাইসটা হলুদ ঠিক না, বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি হয়, বাদামি বর্ণের একটা অধক্ষেপ, এবং এর পাশাপাশি NH4Cl তৈরি হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড। আবার বলছি কীরকম কোশ্চেন আসবে এখান থেকে, কী ঘটে সমীকরণ সহ লেখো। এমন থাকবে যে কী ঘটে যখন অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেরিক ক্লোরাইড দ্রবণকে মেশানো হলো, মানে মেশানোর সঙ্গে সঙ্গে রিয়াকশন হয়, কিন্তু এখানে কোনো হিট দেওয়ার দরকার লাগে না, উত্তপ্ত করার দরকার লাগে না, মানে মেশানোর সঙ্গে সঙ্গে রিয়াকশন হয় এবং অধক্ষেপ তৈরি হয়। অনেক সময় এরকম কোয়েশ্চেন আসতে পারে যে এরকম এটা প্লাস এটা দেওয়া থাকলো, অ্যারো দেওয়া থাকলো, ডান দিকে কোয়েশ্চেন মার্ক, মানে কী তৈরি হবে লেখো এবং ব্যালেন্স বল। ডান দিকে কোয়েশ্চেন মার্ক যদি দেওয়া থাকে, এরকম থাকবে কোয়েশ্চেনে যে প্রদত্ত বিক্রিয়াটি সম্পূর্ণ করো, তখন এরকম লেখা থাকলো এটা প্লাস এটা অ্যারো, ডান দিকে কোয়েশ্চেন মার্ক, তার মানে হচ্ছে ওদিকে কী তৈরি হবে লিখতে হবে, প্লাস পুরো ইকুয়েশনটা ব্যালেন্স করতে হবে। এরপর অ্যামোনিয়ার আর দুটো রিয়াকশান বাকি থাকবে। নাম্বার 4 হচ্ছে আবারও অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে কপার সালফেটের জলীয় দ্রবণের বিক্রিয়া, CuSO4, কপার সালফেটের জলীয় দ্রবণের বিক্রিয়া। এই বিক্রিয়াতে শুরুতে তৈরি হয় CuSO4.CuOH হোল টুয়াইস। এটার নাম হচ্ছে বেসিক কপার সালফেট। কি বলা হয়? বেসিক কপার সালফেট এর নাম এটা। কপার সালফেট মানে CuSO4, এটার নাম বেসিক কেন? কারণ CuSO4 এর সঙ্গে এখানে কপার হাইড্রোক্সাইড আছে। হাইড্রোক্সাইড মানে OH- আয়ন, তার মানেই হচ্ছে ক্ষারকীয়, আর ক্ষারকীয় মানেই হচ্ছে ইংরেজিতে বেসিক বলা হয়। তাই এটার নাম হচ্ছে ক্ষারকীয় বা বেসিক কপার সালফেট। এটার একটু নীলচে সাদা টাইপের কালার হয়, নীলচে সাদা বা নীলাভ সাদা লেখে ওনাকে। এই রঙের এটা একটা অধক্ষেপ, ঠিক আছে, অধক্ষিপ্ত হয়, পাত্রের নিচে জমা হয়। এইবার এটার সঙ্গে যখন আমরা ফাইনালি মানে কি বলবো, এই পুরো জিনিসটার সঙ্গে এটার সঙ্গে যদি ফাইনালি আমরা আরও NH4OH মেশাই,
তখন NH4OH সঙ্গে অতিরিক্ত NH4OH সঙ্গে এ আবার বিক্রিয়া করে ফাইনালি একটা কম্পাউন্ড তৈরি করে। সেই কম্পাউন্ডের কালার হয় নীল এবং নীল বর্ণের দ্রবণ তৈরি হয়। এখানে যেমন অধক্ষেপ নিচে জমা হয়েছে, এটা হচ্ছে নীলচে সাদা অধক্ষেপ, ঠিক আছে। এই ক্ষেত্রে নীল বর্ণের দ্রবণ তৈরি হয়, অধক্ষেপ তৈরি হয় না, ঠিক আছে। এই হচ্ছে পুরো ব্যাপারটা। এবার আমরা যখন রিয়াকশানটা লিখবো খাতায়, তখন আমরা এই বেসিক কপার স্যালার লিখবো না, আমরা ডাইরেক্ট এরকম লিখবো যে NH4OH অ্যাকুয়াস প্লাস কপার সালফেট অ্যাকুয়াস। আমরা এরকম লিখব যে Cu NH3 চারটে, থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা, বাইরে SO4। এটাই হচ্ছে সেই যৌগ যেটা হচ্ছে এরকম নীল বর্ণের কালার, ঠিক আছে। তাহলে যখন পরীক্ষায় কোয়েশ্চেন আসবে যে কপার সালফেটের জলীয় দ্রবণে যদি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করা হয় তাহলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ, ঠিক আছে। এবং এই যেটা তৈরি হলো, আচ্ছা একটুখানি কারেকশান করে দিই, যেটা তৈরি হলো তো হলো, এর সঙ্গে জলের মলিকিউলও তৈরি হবে, জল তৈরি হবে। ব্যালেন্স করতে পারো, রিঅ্যাকশনটা ব্যালেন্স অবশ্যই করতে হবে। তো অ্যামোনিয়া যদি চারটে আছে এখানে, তো এখানে সামনে আমরা 4 বসাই, আর 12 4 4 16 আর 4 20টা হাইড্রোজেন, এখানে 12টা আর 8টা, মানে এখানে 4 বসালেই ব্যালেন্সটা হয়ে যাবে পুরো। মানে দেখো এবার সবকটা সব ধরনের পরমাণুই ব্যালেন্স হয়ে গেছে। তো এইটার নাম আমাদের জানতে হয়, এইটার নাম হচ্ছে টেট্রা অ্যামিন। চারটে এই যে NH3 আছে, এই টেট্রা অ্যামিন কপার 2। কপার এখানে কিউপ্রিক অবস্থায় থাকে, কিউপ্রিক আর কিউপ্রাস দু রকমের হয় কপার যোজতা। কিউপ্রিকের যোজতা 2, তাই এখানে ব্র্যাকেটে রোমানে 2 লেখা হয়েছে। আর তারপর হচ্ছে সালফেট। তো এইটাই হচ্ছে সেই পার্টিকুলার যৌগটা যেটার কালার হচ্ছে কি নীল, ঠিক আছে। তাহলে টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট তৈরি হচ্ছে যখন আমরা অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কপার সালফেটের জলীয় দ্রবণের বিক্রিয়া করাচ্ছি। এখানে আমরা অতিরিক্ত এটা লিখে রাখি। আর লাস্ট 5 নম্বর হচ্ছে আবারও অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এর সঙ্গে রিয়াকশন করাবো নেসলার দ্রবণের। নেসলার দ্রবণটা কি, এটা হচ্ছে K2HgI4। K2HgI4, এটা K2HgI4 এর নাম হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। এই পুরোটা হচ্ছে নাম এইটার K2HgI4 এর। এইদিকে লিখতে গেলে অনেক লম্বা জায়গা লেগে যাবে, ওখানে ওই জন্য এটুকু নিচে লিখলাম আর কি। এবার এই K2HgI4 এর সঙ্গে আমরা মেশাই KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার। এবার পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের এই যে ক্ষারীয় দ্রবণ, ক্ষারের সঙ্গে যাকে মিশিয়ে দিলাম, এই মিক্সচারটাকে আমরা বলছি নেসলার দ্রবণ, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে রাখতেই পারি এরকমভাবে যে এই যে মিক্সচারটা, এটা প্লাস এটাই হচ্ছে নেসলার দ্রবণ। পরীক্ষায় কোয়েশ্চেন 1 নম্বরে আসতেই পারে যে নেসলার দ্রবণ কি, তখন বলতে হবে যে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ, আর সংকেতও লিখতে বলতে পারে, তখন এটা প্লাস এটা লিখতে হবে। এবার এদের যে রিয়াকশান হয় কি তৈরি হবে, দেখো এদের রিয়াকশানে আমি এখানে লিখছি বিক্রিয়াজাত পদার্থগুলো। প্রথমে তৈরি হবে যেটা, সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা কম্পাউন্ড, NH2HgOHg, থার্ড ব্র্যাকেটের মধ্যে, আর বাইরে হচ্ছে I। এমন অদ্ভুতরা দেখতে কম্পাউন্ড তৈরি হয়, এটার নাম হচ্ছে মিলনস বেস। কোনো একজন সায়েন্টিস্টের নাম অনুসারে এই নামটা দেওয়া হয়েছে। এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বাদামি বর্ণের অধক্ষেপ, ঠিক আছে। এছাড়া এর সঙ্গে তৈরি হয় পটাশিয়াম আয়োডাইড আর জল। এবার এই বিক্রিয়াটা
এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট। কেন? এটা হচ্ছে অ্যামোনিয়ার শনাক্তকরণ বিক্রিয়া। যদি পরীক্ষায় কোশ্চেন আছে যে অ্যামোনিয়া গ্যাসকে কীভাবে শনাক্ত করবে, সিম্পল কোশ্চেন 2 নম্বর থাকবে, তখন লিখতে হবে যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে যদি নেসলার দ্রবণের সঙ্গে বিক্রিয়া করানো হয় তাহলে বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি হয়। সিম্পল, এক লাইন একটা সেন্টেন্স, এবং তার সাপোর্টিভ এই কেমিক্যাল ইকুয়েশনটা অবশ্য আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। ইকুয়েশনটা গুরুত্বপূর্ণ নয়, এটুকু বলে রাখি, কারণ হচ্ছে এই ইকুয়েশনটা জেনারেলি বইতে দেওয়া থাকে না, সিলেবাসে হয়তো নেই বলেই বইতে দেওয়া থাকে না, কোনো বইতেই, কোনো টেক্সট বইতেই দেওয়া থাকে না। যাই হোক, তবু আমরা জেনে রাখলাম। তাহলে অ্যামোনিয়ার শনাক্তকরণ করার জন্য আমাদের বেস্ট উপায় হচ্ছে নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করানো। অ্যামোনিয়ার সামান্য পরিমাণে অ্যামোনিয়া যদি থেকে থাকে জলীয় দ্রবণে তাহলেও বাদামি অধক্ষেপ চলে আসে। আচ্ছা, লাস্ট একটা রিঅ্যাকশন বাকি রয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে অ্যামোনিয়া থেকে ইউরিয়ার শিল্প প্রস্তুতি। মানে ইন্ডাস্ট্রিতে ইউরিয়া কী করে তৈরি হয়? ইউরিয়া একটা সার হিসেবে ব্যবহার করা হয় আমরা জানি। তো এটা অ্যামোনিয়া থেকে আমরা তৈরি করি কী করে? এটা তৈরি করার জন্য অ্যামোনিয়া, ব্র্যাকেটে লিখতে থাকো এল, মানে লিকুইড অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়া লাগে। এবার আমরা জানি যে তরল অ্যামোনিয়া কী করে তৈরি করে? আইদার টেম্পারেচার কমিয়ে, আমরা তৈরি করেছিলাম তরল অ্যামোনিয়া বায়ুমণ্ডলীয় হিসাবে -33 ডিগ্রি সেলসিয়াস চলে গেছিলাম অত কম টেম্পারেচারে, অথবা যদি অত কম টেম্পারেচারে না যেতে চাই তাহলে প্রেশার বাড়াতে হবে। এবার সাধারণ উষ্ণতাতে আমরা ওখানে কম্পেয়ার করেছিলাম একটা, যে আমরা যদি উষ্ণতা -33 বদলে যদি 10 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, 10 ডিগ্রি সেলসিয়াস, সেক্ষেত্রে 6 ATM পর্যন্ত চাপ প্রয়োগ করতে হবে। আর আমরা যদি 1 ATM মানে বায়ুমণ্ডলীয় চাপেই রাখি তাহলে টেম্পারেচার অনেক কমাতে হবে, -33.4 বা 33.74 ছিল সম্ভবত, এত ডিগ্রি সেলসিয়াসে যেতে হবে। ঠিক আছে, যত প্রেশার বাড়াবো তত টেম্পারেচার কমানোর ব্যাপারটা কমে আসবে। এবার আমরা যদি রুম টেম্পারেচারেই রাখি, আমাদের যে রুম টেম্পারেচার, মানে আমরা টেম্পারেচার কমালামই না একদমই, টেম্পারেচার যত কমাবো তত প্রেশার কম দিতে হবে। তাহলে টেম্পারেচার যত বেশি থাকবে, 10 ডিগ্রির বদলে ধরো রুম টেম্পারেচার মানে কত, ধরো 35 ডিগ্রি 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমাদের ঘরের যে তাপমাত্রা, এই অবস্থায় যদি অ্যামোনিয়াকে তরলে পরিণত করতে হয় তাহলে আরও অনেক বেশি চাপ দিতে হবে, অ্যারাউন্ড 220 ATM, না হিউজ অ্যামাউন্টের প্রেশার। এই প্রেশার দিলে অ্যামোনিয়া তখন লিকুইডে পরিণত হয়ে গেল। এইবার সেই লিকুইড অ্যামোনিয়াকে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সঙ্গে রিয়াকশান করাই। ঠিক আছে, তাহলে 220 ATM প্রেশার দিলাম যাতে অ্যামোনিয়া তরলে পরিণত হলো, এবং অ্যারাউন্ড 200 ডিগ্রি সেলসিয়াস, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এইবার এই মিক্সচারটাকে হিট করা হলো। প্রথমে তৈরি হবে NH2COONH4, এর একটা কম্পাউন্ড তৈরি হবে যেটা খুবই একটা অস্থায়ী আনস্টেবল কম্পাউন্ড, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম। এই যে NH4+ আছে মানে অ্যামোনিয়াম, তাই না? NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড, তেমনি NH4 আছে আর এটা NH2C- আছে, এটার নাম হচ্ছে, তাহলে হয়ে যাবে অ্যামোনিয়াম কার্বামেট। একে যদি আমরা আবার হিট করি, অ্যামোনিয়াম কার্বামেটকে আবার যদি উত্তপ্ত করি তাহলে ওটা ভেঙে যায়, বিয়োজিত হয়ে যায়। এবার যেটা তৈরি হয় আমি নিচে লিখছি, NH2CONH2, এরকম একটা কম্পাউন্ড তৈরি হয়, আর তার সঙ্গে তৈরি হয় জল। এবার এই যে NH2CONH2 তৈরি হলো, এটাই হচ্ছে আমাদের ইউরিয়া। ঠিক আছে, তাহলে ইউরিয়া এর সংকেত হচ্ছে NH2CONH2। সংকেতটাকে আমরা আবার ভেঙে এরকম দেখাই, H2NO দেখাই এরকম, মানে কার্বনের সঙ্গে যে নাইট্রোজেনের বন্ড হয়েছে, সমযোজী বন্ধন কার্বনের সঙ্গে নাইট্রোজেনের, সেটা বোঝানোর জন্য এদিকে NH2টাকে এরকম উল্টো করে লেখা হয়। এটা মানে অর্গানিক কেমিস্ট্রিতে এরকমভাবে চলে আর কি। এই আবার অনেকে আরও সংক্ষেপে এরকম লেখে CO, তারপরে NH2 দুখানা, NH2 দুখানা আছে তাই এরকম লেখে। তাহলে ইউরিয়ার সংকেত এটাও লেখা থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। ঠিক আছে, এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকবে, কিন্তু মাথায় রাখবে এই যে CO লিখেছো না, সি আর ওটা যেন ছোটো হাতের না হয়ে যায়। ঠিক আছে, বড় হাতের C আর ছোটো হাতের ওজি থাকে পাশাপাশি, দ্যাট ইজ কোবাল্ট। ঠিক আছে, C আর ও বড় হাতের, দুটোই বড় হাতের, কার্বন অক্সিজেন। ঠিক আছে, তাহলে আমরা অ্যামোনিয়ার রিয়াকশান এখানে শেষ করলাম। এরপরে লাস্ট হচ্ছে অ্যামোনিয়া আর ইউরিয়ার কিছু ব্যবহার।
ঠিক আছে, কীভাবে আমরা এদেরকে ব্যবহার করি শিল্পক্ষেত্রে বিশেষ করে। এবার যে কটা পয়েন্ট এখানে লিখেছি প্রত্যেকটা পয়েন্টই কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কারণ যে কোনো সময় এগুলো এমসিকিউ কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন যে কোনোভাবে পরীক্ষায় আসতে পারে। তাহলে অ্যামোনিয়ার জন্য আমরা লিখে রেখেছি ইউরিয়া ও অন্যান্য নাইট্রোজেন ঘটিত কৃত্রিম সার প্রস্তুতিতে, অসওয়াল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি, সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেটের শিল্প প্রস্তুতি, লাইকার অ্যামোনিয়াকে আমরা পরীক্ষাগারে বিকারক হিসাবে বা রিএজেন্ট হিসাবে ব্যবহার করি। তরল অ্যামোনিয়াকে আমরা দুরকম ব্যবহার করি, এক হচ্ছে অজলীয় দ্রাবক নন অ্যাকুয়াস সলভেন্ট, আর দুই হচ্ছে হিমায়ক বা রেফ্রিজারেন্ট কোল্ড স্টোরেজে বা বরফ তৈরির কারখানায় ব্যবহার করা হয়। আর ইউরিয়ার ব্যবহার প্রধানত হচ্ছে সার হিসাবে। এছাড়া আঠা আর প্লাস্টিক প্রস্তুতির শিল্পে ব্যবহার করা হয়, নাইট্রোসেলুলোজ, রেয়ন, সেলোফেন ইত্যাদি প্রস্তুতিতে, এবং বারবিটিউরেট যেটা একটা ঘুমের ওষুধ, ইউরিয়া স্টিবামিন যেটা হচ্ছে কালা জ্বরের ওষুধ, এইসব তৈরি করতে কাজে লাগে। তাহলে অ্যামোনিয়া এই পার্টের আন্ডারে আমরা টোটাল এতগুলো রিয়াকশান কভার করলাম। এখানে আমি প্রশ্ন লিখেছি নিচের বিক্রিয়াগুলি সম্পূর্ণ করো। তোমাদের কাজ হচ্ছে একটা আলাদা পেজে পরপর এই রিয়াকশানগুলো লিখবে, ডান দিকটা ফাঁকা রাখবে, সেটা নিজে না দেখে লেখার চেষ্টা করবে, এবং বিক্রিয়াজাত পদার্থগুলো লেখার পরে তারপরে ব্যালেন্স করবে। তাহলে পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই চ্যাপ্টারে আমরা অ্যামোনিয়া শেষ করলাম। এবার তোমরা বাড়িতে এগুলো পড়াশুনো করো, অনুশীলনী থেকে এবং টেস্ট পেপার বা অন্য বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উত্তর সলভ করো। যদি কোনো প্রশ্ন আনসার করতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেগুলোর উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওতে আমরা হাইড্রোজেন সালফাইড নিয়ে আলোচনা শুরু করব। তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, আর শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে অনেক বেশি স্টুডেন্টদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।